সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 824তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ হাসিবুর রহমানের জীবনের চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, মৃত্যুর পরেও দুই স্বামীর সাথে সংসার করে যায় এক নারী 6 বৎসর। গল্পটা একটু ভৌতিক টাইপের, কিছুটা প্যারানর্মাল টাইপের এবং ভৌতিক বাস্তব। এই গল্পটা চট্টগ্রামের মাটিতে ঘটা এবং এই গল্পটা এমন একটা গল্প যেটা যুদ্ধকে ঘিরে, মানে আমাদের দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার সময়কার এই গল্পটা এবং এক ভৌতিক ছোট্ট বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি আশা করবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে হাসিবুর রহমানের জীবনের বাস্তবিক গল্পটা শুনবেন এবং গল্প শেষে ঠিক আপনার মতো করে হাসিবুর রহমানকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা ফসল ফলাতো এবং তার পাশাপাশি আমার বাবার আরেকটা অনেক ভালো ব্যবসা ছিল, সেটা হচ্ছে গরুর দালালি করা। আমার বাবা মূলত গরুর দালালি ছিল, কিন্তু আমার মাকে বিয়ে করার পরে আমার বাবাকে কোনোভাবেই আমার মা মেনে নিতে পারতেছিল না যে বাবা গরুর দালালি করে। বিভিন্ন জায়গা থেকে গরু কিনে আনতো এবং দালালি করে এটা আরেক জায়গায় বিক্রি করতো। এটা আমার মায়ের ভীষণ রকমের অপছন্দ ছিল, যার কারণে আমার মায়ের চাপের মুখে পড়ে আমার বাবা কিছু জায়গা সম্পত্তি কিনে এবং সেগুলোতে আমার বাবা চাষাবাদ করে। সালটা তখন যুদ্ধের আগের কথা আমি বলতেছি, মানে 1971 সালের আগে। এখনকার অনেক ডিজিটাল, তখনকার সমাজ ব্যবস্থা অনেকটা ভালো ছিল, কিন্তু দুনিয়াটা এতটা ডিজিটাল ছিল না মোবাইল ফোন, ইন্টারনেটের মতো এত দারুণ সব সুবিধাগুলো। গ্রামে গ্রামে তখন হচ্ছে পালা গানের আসর হইতো। গ্রামের মানুষ দল বেঁধে পালা গান শুনতো এবং গ্রামে গ্রামে মানুষ পরস্পরের মাঝে এক অন্যরকম প্রেম, প্রীতি, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখনকার সময়ে দেখা যায় না বললেই চলে। এক মুঠো পান্তা ভাত খেয়ে মানুষ সারা দিন কাটিয়ে দিত। গাছের একটা ডাব পেরে খেয়ে মানুষ দিন কাটাতো। প্রচুর রকমের পরিশ্রমিক মানুষ ছিল, রোগ বিলাই বলতে ছিলই না। সবাই ভীষণ স্বাস্থ্যবান, দেখতে শুনতে অনেক ভালো ছিল। আমি সেই জামানার কথা বলতেছি, যে জামানায় যুদ্ধ হওয়ারও আগের সময়। যাই হোক, এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা তখন ওই গরুর ব্যবসা ছেড়ে দেন, আব্বু তখন হচ্ছে চাষবাস করতো। এই নিয়ে আম্মুর সাথে তখন সংসার করতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন অনেক অংশে বড় হই। আমার বড় ভাইয়া তখন টাগরা জওয়ান। বড় ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছে, বড় ভাইকে বিয়ে করাবে। এইদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে চাচ্ছে, কিন্তু আমার বড় ভাইয়ার কোনো মেয়েকে পছন্দ হয় না। মানে উনি আসলে যেই কোয়ালিটির মেয়ে চাচ্ছে ওই কোয়ালিটির মেয়ে উনি খুঁজে পাচ্ছে না, যার জন্য মেয়ে পছন্দ হয় না। এখনকার তো আসলে মেয়ে দেখার জন্য আমরা পাড়াতে যাই, কিন্তু ওই সময় ঘটকের মাধ্যমে মেয়ে দেখা হতো। মানে ছেলে বলেন বা মেয়ে বলেন, গ্রামভিত্তিক একজন ঘটক থাকতো এবং ওই ঘটকের অনেক মূল্য ছিল। এখনকার সময় তো ঘটক খুঁজেই পাওয়া যায় না। ওই সময় একজন ঘটকের অনেক দক্ষতা ছিল, অনেক পাওয়ার ছিল। ছেলে বড় হইলেও ঘটককে বলা হতো এবং মেয়েও বড় হলে ঘটককে বলা হতো। ঘটক তার মতো করে যোগ্য পাত্রপাত্রী খুঁজে দিত এবং পারিবারিক সম্পর্কগুলোতে জোড়া লাগাই দিত। এটাই ছিল মূলত ঘটকের কাজ। এবং আমার বড় ভাইকে যখন বলা হয় ঘটকের কাছে বড় ভাইয়ের বিষয়, ঘটক তখন অনেক পাত্রী দেখায় আমার ভাইয়ের জন্য, কিন্তু কোনো পাত্রীকে আমার ভাইয়া পছন্দ করে না। এরকম করতে করতে একটা সময় একটা মেয়েকে যদি আমার ভাইয়ের পছন্দ হয়, ওই মেয়েটাকে বিয়ে করাবে, মানে আমার মা বাবা বিয়ে করাবে, এই বিষয় নিয়ে কথাবার্তা চলতেছে। এরই মাঝে হঠাৎ করে চলে আসে যুদ্ধ লেগে যায় দেশে এবং তখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে আক্রমণ করে বসে। গ্রামে গ্রামে তরুণ সমাজের ছেলেরা তখন যুদ্ধের মধ্যে যোগ দিতে শুরু করে। রাতের বেলায় হুঙ্কারের শব্দ, গোলা বারুদের শব্দ, রিভলভারের শব্দে তখন মানুষ ঘুমাতে পারে না। পাকিস্তানের পায়ের শব্দ, পাকিস্তানের বুট জুতার পায়ের শব্দে তখন গ্রামে গ্রামে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছিল। আমার মনে আছে ওই সময় আমার বাবা, মানে আমার যে বাবা ছিল, আমার বাবা কিন্তু একটু অন্যরকম মানুষ ছিল, মানে সবসময় ভীষণ সুবিধাবাদী মানুষ ছিল।
যেটা সত্যি আমি সেটাই বলি। আমার বাবা চরম রকমের সুবিধাবাদী ছিল। যেখানে সুবিধা, যেদিকে বৃষ্টি আমার বাবা সেদিকেই ছাতা ধরতো। তো যুদ্ধের সময় তখন হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য আমাকে, আমার বড় ভাইকে এবং আমার আব্বাকে সিলেক্ট করা হয় যে স্বাধীনতা যুদ্ধে নিয়ে যাবে, মুক্তিবাহিনীতে। আমার বাবা ডিরেক্টলি বলল যে আমার 2 সন্তানকে আমি কখনোই মুক্তিবাহিনীতে যোগ দিতে দিব না। এবং আমাদের এলাকার অনেক মানুষ আমার আব্বাকে বুঝালো, দেখেন মুক্তিবাহিনীতে যোগ দিতে হবে, দেশ স্বাধীন করতে হবে, বাংলার পতাকাকে রক্ষা করতে হবে। এই নিয়ে অনেকভাবেই কথাবার্তা বলতেছিল, কিন্তু কোনোভাবে আমার আব্বার হাঁচি হয় না। আমার আব্বার কথাই একটা, যে আমার সন্তানকে আমি যুদ্ধে যোগ দিতে দেব না, আমার সন্তান মুক্তিযুদ্ধে মারা যাবে, আমি এটা করব না। অনেক তেল মারলো আমার আব্বাকে, অনেক বুঝালো, অনেক কিছু করলো, কিন্তু সবশেষ আমার বাবা আমাদেরকে মুক্তিবাহিনীতে যোগ দিতে দিল না। যদিও আমার ভাই এবং আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে আমরা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করব এবং দেশ বাঁচানোর জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে ছাপিয়ে পড়ব, তাদের কাছ থেকে ফিরিয়ে আনবো লাল সবুজের ওই পতাকাকে। কিন্তু আমার বাবার কারণে এটা হলো না। আমি তখন যুদ্ধে যোগ দিতে পারলাম না। কিন্তু যুদ্ধে তো যোগ দিলাম না, যখন যুদ্ধ লেগে গেল, চারদিকে হানাদার বাহিনীর আক্রমণ এবং রক্তারক্তি গোলাগুলি শুরু হয়ে গেল, ওই সময় হঠাৎ করে একটা খবর শুনতে পাই, যেটা শুনতে পাওয়ার পরে আমি নিজের চোখে ধরে রাখতে পারিনি। আমি শুনতে পাই যে আমার বাবা নাকি রাজাকারে যোগ দেয়। রাজাকার বলতে এরকম যে প্রতিটা গ্রামে যে মুক্তিবাহিনী ছিল, যারা স্বাধীনতা যুদ্ধ করতো, ওই গ্রামে 2-1 জন রাজাকার থাকতো। ওই রাজাকারগুলো পাকিস্তানিদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং ওই পাকিস্তানি বাহিনীদেরকে গোপনে গোপনে গিয়ে বলে দিত যে অমুক গ্রামে অমুক খানের মুক্তিবাহিনী আছে, ওকে মেরে ফেলেন। অথবা ওই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় যুদ্ধের জন্য যত রকমের সরঞ্জামের প্রয়োজন, এই সব কিছু দেশের মানুষ হয়েও দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতো। তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য তাদেরকে রাজাকার বলতো, যাকে এক কথায় গড়ের শত্রু ডিভিশন বলা হতো। তো আমার বাবা ছিল গড়ের শত্রু ডিভিশন। তখন মানুষের মুখে মুখে আস্তে আস্তে শুনতাম যে আমার আব্বা নাকি রাজাকারে যোগ দিয়েছে এবং মাঝে মাঝে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাড়িতে আসতো। প্রত্যেকটা বাড়িতে গেলে প্রচুর ভাঙচুর করতো, মানুষকে মারতো, মানুষের উপরে অত্যাচার অবিচার করতো। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীগুলো যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, কোনো রকমের খারাপ ব্যবহার করতো না। এবং আমার আম্মার সাথে অনেক ভালো ব্যবহার করতো এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করতো। শুধু তাই নয়, আমাদের জন্য সোনা গয়না টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসতো, এনে আমার আব্বাকে দিত। যেখানে ভাত খাইতে ভাত পাইতো না যুদ্ধের সময়, কিন্তু আমাদের ঘরে ওই সময় ভালো ভালো তরকারি, ভালো ভালো ভাত, ভালো ভালো পোশাক আশাক, আমাদের কোনো কিছুর অভাব নাই। পাকিস্তানি বাহিনীরা আমার আব্বাকে সব কিছুই দিচ্ছে। আমার আব্বা যেটা চাচ্ছে সেটাই আমার আব্বাকে দিয়ে যাচ্ছে। এরকম করতে করতে পাকিস্তানিদের অনেক কিছুই আমার আব্বুর কাছে ছিল। যুদ্ধ তখন শুরু হয়ে গেল। যুদ্ধের মাঝামাঝি সময়ে এক রাতে হঠাৎ করে পাকিস্তানি হানাদার বাহিনী একটা মেয়েকে নিয়ে আসে, চরম যুবতী একটা মেয়ে। এবং মেয়েটাকে দেখলে মনে হয় খুবই ছোট, অত বড় না, ছোট একটা মেয়েটাকে নিয়ে আসছে পাকিস্তানিরা। এনে সন্ধ্যা রাতে আমার আব্বাকে বলে যে তুই ওকে নিয়ে রাখ, আমরা মাঝরাতে এসে ওকে ভোগ করব। এই কথা বলে এর আগেও কিন্তু অনেকগুলো মেয়েকে পাকিস্তানের এনে আমার আব্বার কাছে দিত। আব্বা ওদেরকে রাখতো একটা ঘরের মধ্যে এবং পাকিস্তানিরা এসে ওই মেয়েটার সাথে রাতের বেলা সে আনন্দ ফুর্তি করে যেত। তো আমাদের বাড়ির বাইরে একটা ঘর ছিল, ওই ঘরের ভিতরে তখন মেয়েটাকে লুকিয়ে রাখতো, বিভিন্ন মেয়েদেরকে লুকিয়ে রাখতো পাকিস্তানিদের জন্য। তো তখন এই মেয়েটাকে যখন রেখা নিয়ে আসে, মেয়েটার নাম ছিল রূপা রানী। মেয়েটাকে এক দেখায় আমার খুব ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে, খুবই সুন্দর মায়াবী চেহারা ছিল। অ্যান্ড দেখার পরে আমি তো তখন, আমার বড় ভাইও টাকরা জোয়ান, আমিও মোটামুটি জোয়ান, কারণ ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছর। আমার ভাইয়া আমার থেকেও 2 বছরে বড় ছিল। পরে মেয়েটাকে এক দেখে আমার খুব ভালো লেগে যায়, এতই ভালো লাগে বলার মতো না। তখন আমার আব্বা কী করে, ওই ঘরের ভিতর মেয়েটাকে লুকিয়ে রাখে, মেয়েটাকে ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা মেরে রাখে। পাকিস্তানিরা রাতের বেলা আসলে তালা খুলে তাদেরকে ভিতরে ঢুকতে দিবে। তো সবসময় আব্বা যেটা করে, এর আগে অনেক মেয়েদেরকে এরকম আনছে পাকিস্তানিরা, ওই ঘরে আব্বা লুকিয়ে রাখছে। কিন্তু আমার হঠাৎ করে কেন জানি মনে হলো যে এই মেয়েটার সাথে আমি পাকিস্তানিদের কোনো অনৈতিক সম্পর্ক হতে দিব না, আমি যেভাবে হোক মেয়েটাকে বাঁচাবো, এরকম পরিকল্পনা আমার মাথায়। তা আমার আব্বা কী করে, সন্ধ্যা রাতে একটু ঘুমায় এবং মধ্যরাতে উঠে যায়। সারা রাত পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আমার আব্বা থাকে, তাদেরকে বিভিন্ন মুক্তিবাহিনী দৌড়িয়ে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে। বরাবরের মতো ওই মেয়েটাকে ঘরের ভিতর তালা মেরে আমার বাবা তখন ঘরে ঘুমাইতে আসলো। বাবা যখন ঘরে ঘুমানোর জন্য আসলো, আমি তখন চুপি সেরে আস্তে আস্তে বাবার ঘরের ভিতরে ঢুকলাম। বাবার ঘরের ভিতরে ঢুকে বাবার বালিশের নিচেই কিন্তু ওই রুমটার ওই ঘরের চাবি ছিল। আমি ওই চাবিটা হাতে নিলাম, হাতে নিয়ে চুপটি করে দরজাটা খুললাম। খোলার পরে মেয়েটা বেরিয়ে আসছে। মেয়েটা কান্না করতেছে আমার পা ধরে, আমাকে বলতেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, মুক্তিবাহিনী আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান।
আমি তখন বললাম, মুক্তি বাহিনী আপনাকে মারবে না, আমি আপনাকে বাঁচাবো। এবং মেয়ের ভাষাটাও কেমন জানি আমাদের ভাষার মতো না। মানে আমরা চট্টগ্রামের মানুষের যেরকম ভাষায় কথা বলি, মেয়েটা এই ভাষায় কথা বলতেছে না, একটু ভিন্ন ভাষায় কথা বলতেছে। মানে তার ভাষা শুনলে আসলে বুঝেই জানা সে কোন ডিস্ট্রিক্টের মানুষ। যাই হোক, এরকম করার পরে আমি তখন তার ঘর থেকে বের করলাম। বের করে আমি তখন তাকে নিয়ে আমাদের একটা বন আছে, মানে কাশ বনের মতো আর কি, ওইখানে হচ্ছে গরু ছাগল ছেড়ে দেওয়া হয়, ওই বনের ভিতরে মেয়েটাকে নিয়ে গেলাম। একেবারে গুটগুটে অন্ধকার, চারিদিকে জোনাকিরা খেলা করতেছে। এরকম অন্ধকারচ্ছন্ন রাতের বেলায় হারিকেন হাতে নিয়ে আমি মেয়েটাকে নিয়ে কাশ বনের ওখানে গেলাম। যাওয়ার পরে মেয়েটা কান্না করতেছে, আমার হাতে পায়ে ধরে বলতেছে, যেমনি পারেন আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসেন, আমাকে আজকে অনেক দিন ধরে ওরা বাইরে বাইরে ঘুরাইতেছে এবং আজকে আমাকে এখানে আনছে আমার সাথে খারাপ কাজ করবে। আমি তখন বললাম, আপনার সাহস আছে? বলে, হ্যাঁ আমার সাহস আছে। আমি বললাম, দেখেন এই কাশবনে কিচ্ছু নাই, নাই কোনো ভাগের ভয়, নাই কোনো হিংস্র প্রাণীর ভয়। আপনি এই কাশবনে থাকেন এবং আমি সকালবেলা আপনাকে এখান থেকে নিয়ে যাব। মেয়ে আমাকে বলতেছে, এখানে থাকলে পাকিস্তানি হানাদার বাহিনী আসবে না? আমি বললাম, না পাকিস্তানিরা আসবে না, আপনি এখানে থাকেন এবং থাকলে পরে আমি আপনাকে সকালবেলা এখান থেকে নিয়ে যাব। এই কথা বলে আমি তখন বাড়ির দিকে গেলাম, মানে বাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকা মাত্রই দেখি যে বাড়িতে প্রচুর পরিমাণের আমার আব্বা গালাগালি, কেমন জানি একটা চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি তখন বাড়িতে ঢুকা মাত্র আব্বা তখন আমার কলার চেপে ধরছে, ধরে বলতেছে, হাসিবুর ওই মেয়ে কই, এই রূপারানী মেয়ে কই? আমি তখন বললাম, আমি জানি না। আব্বা আমাকে বলে, ঘরের থেকে চাবি চুরি করে এনে তুই দরজা খুলে মেয়েরে বাইর করে নিছিস, তুই জানিস না তো কে জানে, বল মেয়ে কই? আমি বললাম, আব্বা আমি জানি না। আর আমার আব্বা বলতেছে, দেখ তুই যদি ওই মেয়েকে বের করে না দেস তাহলে পাকিস্তানের এসে আমাকে গুলি করে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে, তোর মা তোর ভাই সবাইকে মেরে ফেলবে, তোর দাদিকেও মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আমি তখন বললাম, সবাইকে মেরে ফেললে মেরে ফেলুক, কিন্তু আমি জানি না এই মেয়ে কোথায় গেছে। আমার আব্বা তখন আমার সাথে এরকম তর্কাতর্কি করতেছে। এই সময় আমার আম্মা আমার আব্বাকে বলতেছে, আপনি হাসিবের সাথে তর্কাতর্কি না করে একটা বুদ্ধি বাইর করেন, কি বুদ্ধি বের করলে, কি বুদ্ধিতে কাজ করলে আপনি ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে রক্ষা পাবেন, আপনি এটা করেন। আমার আব্বা তখন মুহূর্তের মধ্যে পাগল হয়ে গেল, কি করবে না করবে আব্বার মাথায় কোনো কিছুই আসতেছিল না। কখনো এইদিকে কখনো ওই দিকে, চারদিকে আমার আব্বা দৌড়াদৌড়ি করতেছে। একবার যে আমার দাদি তখন হঠাৎ করে আমার আব্বাকে বলতেছে, আরে একটা আজকর বোকা, এটা যেহেতু একটা ছনের ঘর, মানে সনের ঘর ছিল আর কি, এই ঘরটা টিনের ছিল না, সন দিয়ে বানানো ছিল। তো আমার দাদি বলতেছে, তুই সনের ঘরটার একটা ছিদ্র কর, মানে ছিদ্র বলতে বড় করে একটা হোল কর, গর্ত কর, এবং তুই পাকিস্তানিরা আসলে বলবি যে তুই ঘরের ভিতর তালা মেরিয়ে রাখছিলি কিন্তু মেয়েটা এদিক দিয়ে পালাইছে, এটা বলবি। মেয়েটা এদিক দিয়ে পালাই গেছে, তুই এই কথা বলবি। তো আমার দাদির কথা মতো আমার আব্বা তখন ঘরের পিছন দিয়ে, মানে মেয়ে পালিয়ে যেতে পারে ওই রকম একটা, মানে চরম রকম একটা সূত্র তৈরি করে আমরা সবাই তখন ঘরের উঠানে, মানে আমরা তখন বাড়ির উঠানে বসে থাকি এবং প্রত্যেকের মনে তখন ভয় কাজ করতেছে, কারণ পাকিস্তানিদের কথা তো বলা যায় না। আর আমার বাবাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ভাষায় কথা বলতে পারতো, মানে তাদের সাথে থাকতে থাকতে তাদের ভাষাটা আমার আব্বা পুরোপুরিভাবে শিখে যায়। এবার সবাই তখন কান্নাকাটি করতেছে, না জানি কী হয়, পাকিস্তানি আইসিয়া না জানি গুলি করে ফেলে, কারো কথা না মানে না শোনে, সবাই তখন খুব টেনশনে পড়ে যায়। একইভাবে আমিও টেনশনে থাকি, আল্লাহরে ডাকতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি রহম করো, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। রাত্র 11:30 কি 12টার কাছাকাছি তখন মানে বুট জুতা পায়ে টপ 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 শব্দ করে আমাদের বাড়ির ভিতরে প্রায় 10-15 জনের মতো পাকিস্তান হানাদার বাহিনী ঢুকছে। এই মানুষগুলো, মানে পাকিস্তানিগুলোকে দেখার পরে আমি তখন চিন্তা করতেছি, হাই এই ছোট্ট এই মেয়েটাকে পাকিস্তানিরা জিন্দা থাকতে দিত না। এবং তারা আইসা আমার আব্বাকে বলতেছে, মেয়ে কোথায়, মেয়ে কোন ঘরে? ওইটা আমার আব্বাকে বলে, মেয়ে কি দাঁড়ে এরকম করে নাকি বলে আমার আব্বাকে। বলা পর আমার আব্বা তখন সাপ বলে ওদেরকে সাইডে নিয়ে যায়, নিয়ে একটাকে কী জানি বললো, এটা তখন আমার আব্বাকে থাপ্পড় মারে। তখন তাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে তারা আমার আব্বা তখন ঘরের পিছনে নিয়ে যায় অ্যান্ড তাদেরকে দেখায় যে দিক দিয়ে মেয়ে চলে গেছে পালাইয়া। তো তারা তখন বলতেছে যে কীভাবে গেল, তুই পাহাড় দিলি না কেন? আব্বাকে অনেক গালাগালি করো, ওদের বাসায় খুব গালাগালি করে বলে যে তুই মেয়েরে খুঁজে বের করে আনবি, মেয়ে কই গেছে। তো আমার আব্বা বলে, ওর চলে গেছে, কই গেছে, আমি এই দিক সেদিক অনেক খোঁজাখুঁজি করছি, আমি খুঁজে পাই নাই, মেয়ে সম্ভবত এই গ্রাম থেকে অন্য কোনো দিকে চলে গেছে। তখন আমার মনে ভয় কাজ করতেছে, না জানি পাকিস্তানিরা আবার ওই বনের ভিতরে গিয়ে ওরা খুঁজে বের করে। তো যাই হোক, পাকিস্তানিরা খুঁজলো না। আমার আব্বাকে বললো, তুই দিনের বেলায় খুঁজে দিবি, পাবি কিনা। এই কথা বলে আব্বা তখন চলে গেছে, ওইখান থেকে চলে গেছে, মানে পাকিস্তানেরও চলে গেছে। আমার আব্বা তখন আমারে বলতেছে, তুই মেয়েরে কই রাখছিস? আমি বলি যে আব্বা, মেয়েরে আমি বিদায় করে দিছি, মেয়েরে আমি আমাদের খাল আছে, খাল পার করে দিছি, খাল পার করে দেওয়ার পরে মেয়ে কই চলে গেছে আমি জানি না। আব্বা তখন বলে, এই কাজটা ভালো করস নাই। যাই হোক, রাত্র প্রায় 1টার দিকে আমরা সবাই ঘুমাইতে গেলাম, আমিও শুইলাম, আমার মাও শুইলো, বড় ভাইয়া ভাবি সবাই শুইলো, মানে ভাবি বলতে আমার দাদি সবাই শুইলো। তখন আমার হঠাৎ করে রাতে আমি তো ঘুমাবো না, আমি তখন প্রায় শেষ রাতের দিকে উঠছি, ওই বনের দিকে যাচ্ছে যে বনের মেয়েটাকে রেখে আসছিলাম।
হারিকেন হাতে করে পাপা করে ওইখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে বনের উপরে মেয়েটা তখন শুয়ে আছে এবং তাকে দেখে আমার এত ভালো লাগতেছিল। হারিকেনের আলোটা তার মুখের মধ্যে পড়তেছিল, একেবারে লাল সুন্দর চমৎকার সুন্দরী একটা মেয়ে। আমি তখন বললাম যে উঠেন উঠেন, তখন উঠছে। আমি বললাম যে কী হয়েছে আপনার, মানে পরে বলে যে হ্যাঁ ওরা কি চলে গেছে? আমি বলি সবাই চলে গেছে, আপনি আমার সাথে চলেন। মেয়ে বলে আমি যাব না, ওইখানে গেলে আমাকে ওরা মেরে ফেলবে। আমি বললাম তো আপনি না গেলে কী করবেন? বলে আমি এই বনের মধ্যে থাকবো, আমার কাছে এই ঘরের চেয়েও বনটাকেই নিরাপদ মনে হয়। আমি বললাম আপনি বনে থাকতে পারবেন? মেয়ে বলে হ্যাঁ আমি বনে থাকতে পারবো, আপনি আমাকে এই বনে থাকার একটা ব্যবস্থা করে দেন। এরপরে খড়কুটা যেখানে যা যা পাইলাম তাতা দিয়ে এই হারিকেনের আলোর মধ্যে আমি তখন আস্তে আস্তে করে ঘর বানাতে শুরু করি। সকালের আজান দিয়ে দেয়। সকালে আজান দেওয়ার পর আমি বললাম শোনেন, আপনি এখানেই থাকেন, আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এরপর আমি আপনার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। এবং ওই বনটা এমন একটা বন ছিল, ওই বনে আসলে দিনের বেলায় সচরাচর মানুষ খুব বেশি একটা যাতায়াত করতো না, এই জন্য বনটা খুব নিরাপদ ছিল। তো ওইখানে আমি মেয়েকে রাইখা আমি তখন বাড়িতে আসি। আসার পরে আমার বাপ আর বড় ভাইয়ের সাথে আমি তখন মসজিদে যাই নামাজ পড়ার জন্য। বাবা বড় ভাইয়ের সাথে মসজিদে গেছে, নামাজ পড়ছি, নামাজ কালাম পড়ে তখন বাড়িতে আসছি। আসার পরে আমি তখন পাতলা রুটি, আমার আম্মা রুটি বানাচ্ছিল আপনার আটা দিয়ে, ওই রুটি 2টা রুটি আর একটু তরকারি আমি তখন চুরি করে নিয়ে ওই বনের ভিতর চলে যাই এবং বনে গিয়ে ওই মেয়েটাকে আমি তখন এই রুটি আর সবজিটা দিই। তো মেয়েটা খায়, পানিও নিয়ে যায় সাথে করে, পানিটাও দিই। দেওয়ার পরে আমি তখন সারাদিন ওইখানে ঘর বানাই, ওই মেয়ের সাথে থাকি। বন থেকে কাঠ মাঠ এটা ওইটা মানে যাবতীয় যা যা পাই আর কি ঘর বানানোর জন্য, এবং বাড়ি থেকে ওইটা নিয়ে গিয়ে ওইখানে আমি প্রায় দুপুর 12টার মধ্যে একটা ঘর বানাই ফেলি, সুন্দর একটা ঘর বানাই, এবং ওই ঘরে মেয়েটাকে লুকিয়ে রাখি। মেয়েটাকে আমি ওই ঘরে রাখতেছি, আমার আব্বাকেও বলতেছে না, কারণ আমি আমার আব্বাকেও বিশ্বাস করি না যে এইভাবে হচ্ছে এরকমটা হতে পারে, এরকম আমি বিশ্বাস করি না। এরকম করে প্রায় 10-15 দিনের মতো আমি বনের ভিতর মেয়েটাকে লুকিয়ে রাখি এবং মেয়েটার জন্য যত খাবার দাবারের যা প্রয়োজন হয় আমি খাবার দাবার দিয়ে আসি। এবং বনের পাড়েই একটা খাল আছে, ওই খালে মেয়েটা গোসল করে এবং বনের মধ্যে বাথরুম করে ওইখানে গোসল করে। তো আমি খাবার দাবার দিয়েছি। 10-15 দিন পরে এই যে আমি ওইখানে যাচ্ছি আসতেছি, এই জিনিসগুলো আমার আব্বার চোখে পড়ে যায়, মানে আব্বা বুঝে যায় কিছুটা যে আমি কোথায় যাচ্ছি, মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বাড়ি আসতেছি না। আব্বা তখন এই বিষয়টা মোটামুটি অনেকটা সন্দেহ করার পরে আব্বা আমাকে পাহারা দিতে থাকে এবং পাহারা দিতে একদিন আব্বা বের করে ফেলে যে হ্যাঁ আমি মেয়েটাকে ওখানে লুকিয়ে রাখছি এবং তারা ওইখানে আমি ঘর বানিয়ে দিছি, ওই ঘরে মেয়েটা থাকতেছে। এইটা মানে জানার পরে আব্বা তখন করে কি, বাড়িতে একদিন আমাকে দুপুরবেলা ইচ্ছা মতো মাইর দেয়। আমি তো তখন অনেক বড়, এরপর আমাকে মাইরা বলতেছে তুই কি চাস আমি পাকিস্তানিদের হাতে গুলি খেয়ে মরে যাই? তুই কি এটা চাস? তুই কেন এই রূপারানীর তুই কেন ওখানে লুকিয়ে রাখলি? কী কারণে এই হিন্দু মেয়ের প্রতি তোর এত টান ভালোবাসা বাড়লো? এই যে হিন্দু মেয়ে, ওরা কেন এখানে লুকিয়ে রাখলি? তাই আমি বললাম আব্বা দেখো, আমাদের বাড়িতে মেয়েটা আসছে একটু আশ্রয়ের জন্য এবং আমরা তাকে আশ্রয় না দিয়ে তাকে মেরে ফেলবো? আমার আব্বা বলে আমি তো মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য আমার বাড়িতে আনি নেই, এই মেয়েটা আমার কাছে আমানত ছিল, আমি একজনের আমানত রেখেছি। আমি তখন আব্বাকে বললাম, আবার পায়ে ধরে তখন কান্না করতেছি, জীবনে কোনোদিনও আব্বার কাছে এরকমভাবে চাই নেই। আবার পা ধরে হাউমাউ করে কাঁদতেছে, আবার মেয়েটারে মাইরো না, এই মেয়েটার ওই দুষ্ট লোকগুলোর হাতে তুলে দিও না, তোমার কাছে আমি কিছুই চাই না। এবার আব্বা মা দাদি এবং আমার বড় ভাইয়ের সবাই মিলে ওই বনে গেছে মেয়েটাকে দেখার জন্য, এবং বনে যাওয়ার পরে মেয়েটার কান্নাকাটি দেখে আমার মায়েরও মন গলে যায়। আমার মা তখন কাঁদতে কাঁদতে আমার আব্বাকে বলে যে দেখো, আল্লাহ আমাকে কোনো কন্যা সন্তান দেয়নি, আমার কোনো মেয়ে সন্তান হয়নি, আমার 2টা কলিজার টুকরা ছেলে হয়েছে। তো আমি মেয়েটাকে মারতে চাই না, আমি মেয়েটাকে আমার নিজের মেয়ের মতো করে রাখতে চাই। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি মাইটাকে পাকিস্তানের হাতে তুলে দিও না, মেয়েটাকে দিয়ে দাও। আমার আম্মা যখন এরকম করে কান্নাকাটি করে আমার আব্বুকে বলে, আব্বু তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলতেছো ঠিক আছে, মেয়েকে এখানে রাখা নিরাপদ না, কারণ যে কোনো কেউ দেখে পাকিস্তানি কাছে বলে দিতে পারে, মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাও এবং আমাদের বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটাকে লুকিয়ে রাখো। এরপরে একইভাবে আমরা তখন আমাদের বাড়িতে গিয়ে ওকে লুকিয়ে রাখি, মানে মেয়েটাকে লুকিয়ে রাখি। এইভাবে মেয়েটাকে লুকিয়ে রাখতেছে, আমার আব্বা পাকিস্তানিদের কাছে যাচ্ছে আসতেছে। এইভাবে আমার আব্বার মানে আমাদের গ্রামেরই কিছু মানুষ হঠাৎ করে ওই মুক্তি বাহিনীর কাছে আমার আব্বার নিউজটা দিয়ে দেয় যে আমার আব্বা এরকম রাজাগারি করতেছে। এই নিউজটা দিয়ে দেওয়ার পরে ওই মুক্তি বাহিনীর হাতে সোমবার রাতে, আনুমানিক রাতের সময় প্রায় 2টা বাজে মুক্তি বাহিনী আমার আব্বাকে ঘর থেকে নিয়ে যায় এবং জোর করে আমার আব্বাকে ঘর থেকে নিয়ে যায়। সকালবেলা আমার আব্বা লাশ এনে আমাদেরকে দেয় এবং আব্বা তখন মারা যায়। আব্বাকে মুক্তিবাহিনীরা মেরে ফেলে এবং মেরে ফেলার পরে মুক্তিবাহিনীরা বলে পাকিস্তানিরা মারছে, মানে মুক্তিবাহিনীরা কিন্তু পাকিস্তানের দোষ দেয়, কিন্তু মুক্তিবাহিনীরা আমার আব্বাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছিলো, কিন্তু তারা বলতেছে পাকিস্তানিরা মারছে। তো কে মারছে আমার আব্বাকে তা তো আর জানি না, কিন্তু সকালবেলা মুক্তিবাহিনী এসে লাশ দিয়ে যায়।
তো আমরা লাশ দাফন করি। লাশ দাফন কাফনের পরে দেন এরপরে আমার বড় ভাইয়ের নাম ছিল হাবিবুর রহমান। আমার বড় ভাইকে তখন সবাই মিলে বলতেছে যে তোমার আব্বা যেহেতু রাজাকারি করছে, অনেক বছর অনেক মানুষের ক্ষতি করছে, তুমি মুক্তিবাহিনীতে যোগ দাও এবং যোগ দিয়ে তুমি এটার একটা ফয়সালা করো। আমার বড় ভাইকে এগুলো বলতেছে, কিন্তু আমার মা বলতেছে না, আমাকে মুক্তিবাহিনীতে দিব না। একসময় হঠাৎ করে আমার বড় ভাইয়া মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য চেষ্টা শুরু করে, যে বড় ভাইয়া মুক্তিবাহিনীতে যোগ দিবে। ওই সময় পর্যন্ত কিন্তু এই রূপা রানী মেয়েটা আমাদের বাড়িতেই আছে। হঠাৎ করে আমার দাদি আমার মাকে বলে বসে, একটা কাজ করবো, আমরা তো হাবিবুর রহমানকে আটকাইতে পারবো না, ও তো মুক্তিবাহিনীতে যোগ দিবে এবং মুক্তিবাহিনীতে যোগ দিলেও মারা যাবে। একটা কাজ করো, আমাদের ঘরে যে রূপারানী মেয়েটা আছে এই মেয়েটারা মুসলমান বানাও, কারণ মেয়েটা তো মুসলিম হতেই চায়। তো মেয়েটাকে মুসলিম বানিয়ে তুমি হাবিবুর রহমানের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। তো এই কথা আমার দাদি আমার মাকে বলে দেওয়া মাত্র আমার মা তখন রূপারানীকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি মুসলিম হয়ে যাও, তোমার বাবা মা সবাইকে তো মেরিয়ে ফেল, তুমি মুসলিম হও, তুমি মুসলিম হলে পরে আমার বড় ছেলেকে তোমাকে বিয়ে করাবো। মানে আমি কিন্তু তখন ওই রূপারানীকে অনেক পছন্দ করি, শুধু পছন্দ করি না, ভালোবাসি, অনেক ভালোবাসি। তো আমার মা যখন হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমার বড় ভাইকে বিয়ে করাই দিবে, মানে আমি তখন কি কাঁদবো না কি করব, মাকে বাধা দিব, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। মানে আমার তখন চোখের পানি টলমল করতেছে এবং আমি মায়ের কাছে বলি যে মা, এটা করার কি দরকার, এলাকাতে তো মেয়ের অভাব নাই, এই মেয়েটা যদি আমাদের বাড়িতে আসছে, এই মেয়েটাকে আমরা ভাইকে বিয়ে না করাই। আমার মা তখন বলছে যে না, আমরা এই মেয়েকেই তোর ভাইয়ের কাছে বিয়ে দিব। মানে আমি তো আমার বড় ভাইয়ের বিয়ে না হলে তো আমার বিয়ে হওয়া সম্ভব না। এখনকার সময়ে বা এখনকার সমাজ যেটা মানুষ শুনলে বলবে এটা কোনো কথা হলো, কিন্তু ওই সময়ের এই নিয়মটা খুব মানা হতো। মানে বড় ভাই যতই বয়স হইতো, মানে বড় ভাইয়ের বিয়ে না হইলে ছোটো ভাই বিয়ে করা যাইতো না, মানে সিরিয়ালটা মেনটেন করা হইতো। তো বড় ভাইয়ের বিয়ে না হলে আমার বিয়ে হবে না এবং আরও যুদ্ধ চলতেছে। তো আমার বড় ভাইয়াকে ঘরের মধ্যে আটকানোর জন্য, ঘরের মধ্যে থাকানোর জন্য ওই সময় করে কি এই রূপারানীকে আমার দাদি মুসলমান বানায় এবং মুসলমান বানিয়ে রোকেয়া আক্তার তার নাম দেয়, রোকেয়া বেগম নাম দিয়ে ওই রোকেয়া বেগম নামে তখন আমার ওই রূপারানী মেয়েটাকে তখন মুসলমান বানিয়ে আমার বড় ভাইয়া হাবিবুর রহমানের কাছে তখন মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। এই রোকেয়া আক্তারকে তখন হাবিবুর রহমানের কাছে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে তা তখন স্বামী স্ত্রীর মতো থাকতেছে। আমার ভাইয়া তখন কয়েকটা দিনের জন্য, 10-12 দিনের জন্য ঘরবন্দি হয়ে গেল, বউয়ের সাথে থাকতেছে, রাত কাটাইতেছে, দিন করতেছে, মোটামুটি সব কিছু ভালো করে যাচ্ছে। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার ভাইয়ার মাথায় মানে আবারও ভূত চেপে বসলো যে ভাইয়া মুক্তিবাহিনীতে যাবে। যেই মুক্তিবাহিনীতে যোগ না দেওয়ার জন্য আমার ভাইকে বিয়ে করাইলো এবং ভাইয়া সেই নতুন বউ রেখেও মুক্তিবাহিনীতে যাবে। তো আসলে কিছু ব্যাপার বলে রাখি, রোকেয়া আক্তার মেয়েটা এমন একটা মেয়ে ছিল, মানে সে কিছুটা অন্যরকম ছিল, কারোর সাথে খুব বেশি একটা কথা বলতো না এবং কেমন যেন একটু চুপচাপ থাকতো, কখনো রান্নাঘরেও যাইতো না, আম্মুই রান্নাবান্নি করতো, দাদি রান্নাবাড়া করতো। আর ওই সময় কিন্তু যুবতী মেয়েদেরকে বা ঘরের বউদেরকে ঘরের বাইরে দেওয়া হতো না, কারণ ঘরের বাইরে বের হলে তো মুক্তিবাহিনীর নজরে পড়ে যাবে এবং মুক্তিবাহিনীর নজরে পড়লে মুক্তিবাহিনী তাদেরকে নিয়ে যাবে। ওই রকম একটা ভয়ে তখন বউ আর যুবতী মেয়েদেরকে ঘরের ভিতর লুকিয়ে রাখা হতো। পাকিস্তানি বাহিনীদের নজরে পড়লে তারা নিয়ে যাবে, এসে তাদেরকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতো। তো এইভাবে কাটতে কাটতে আমার বড় ভাই তখন করলো কি না, আমার পরিবারের মানুষের কোনো কথা শুনলো না। বড় ভাই তখন আবারও কী করলো, ওই মুক্তিবাহিনীতে যোগ দিয়ে দিল এবং তখন বড় ভাই মুক্তিবাহিনীতে যোগ দিয়ে দেশ স্বাধীনে কাজ করতেছে। আর এইদিকে রোকেয়া বেগম, ওই সময় ওর নাম রূপা রানীর নাম, তো সে তখন আমাদের বাড়িতে থাকতেছে। তা আমি যেহেতু কোনো যুদ্ধে যোগ দেনে, আমি তো বাড়িতেই আছি, তাহলে মেয়েটার খুব ভালো লাগতো, তার সাথে কথাবার্তা বলতাম, একটা মধুর সম্পর্ক আমার মেয়েটার সাথে হয়ে যায়, মানে এই রোকেয়া আক্তারের সাথে আমার ভাবির সাথে। এবং একটা সময় মানে এরকম হয় যে আমি তার প্রেমে পড়ে যাই। সে যে দেখতে শুনতে এতটাই সুন্দরী ছিল, এতটাই রূপবতী ছিল, মানে আমার কেন জানি তাকে অনেক বেশি ভালো লেগে যায়। কিন্তু ভালো লাগলো বা কী করবো, সে তো আমার ভাইয়ের বউ। এরকম করতে করতে একটা সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো, আজকে এই রূপারানী মেয়েকে রোকেয়া বেগম আমার দাদি বানাইলো, কিন্তু এই রোকেয়া বেগমকে তো আমি সেভ করছি, আমি তাকে নতুন জীবন দিছি। ওই সময় যদি ঘর থেকে আমি তার লুকিয়ে পালায়া বের করে বনের ভিতরে না লুকাই, তাহলে তো ওই রাতে আমার আব্বা পাকিস্তানিদের হাতে মেয়েটাকে তুলে দেয় এবং মেয়েটা তখনই দর্শন করে মেয়েটাকে মেরে ফেলতো। তাকে আমি নতুন জীবন দিলাম, তাকে আমি ভালোবাসলাম এবং ওই সময় তাকে নিয়ে সংসার করবে আমার ভাই, এটা তো মানা যায় না। মানে আমি বিষয়টা মানতে পারতেছিলাম না যে আমার ভাইয়ের কাছে আমি মেয়েটাকে দিয়ে দিব বা আমার ভাই ওরে নিয়ে সংসার করবে। মানে এক ধরনের একটা হিংসা বিদ্বেষ তখন কাজ করতেছে আমার ভিতরে, মানে প্রচণ্ড হিংসা কাজ করে যে আমি এটা আমার ভাইয়ের বউ হইতে দিব না, মানে আমার ভাইয়ের বউ তো হয়েছে, সংসার করতে দিব না। এরকম করতে সে গোসল করতে, মানে ওই সময় তো গোসল বাইরে করতো পুষ্করণীতে, তো গোসল করতে যাইতো বেশিরভাগ রাতের বেলায়, মেয়েরা গোসল করতো, দিনের বেলায় না। তো দিনের বেলা গোসল করলে মানে পাকিস্তানি বাহিনী দেখবে বা রাজাকারা দেখবে, দেখে বলে দিবে,
এই জন্য রাতের বেলায় গোসল করতে হতো। রাতের বেলায় গোসল করার জন্য আমি ওরা সাথে করে নিয়ে যেতাম, মানে ওকে আমার ভাবিকে আমি সাথে করে নিয়ে যেতাম, উনি গোসল করতে আমি দাঁড়ায় থাকতাম। তো আমি সব কিছুর প্রতি আমার তার জানি একটা ভালো লাগা কাজ করতে আমার শুরু করে, যে সব কিছুর বিনিময় আমার তারা লাগবে। আমি তখন তার জন্য খুব মাতোয়ারা হয়ে উঠি, মানে পাগল হয়ে যাই যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমি তাকে আমার ঘরের বউ বানিয়ে ছাড়বো। কিন্তু কেমনি কি করব, কারণ কোনোভাবেই তো ভাইয়ার হাত থেকে রক্ষা পাইতেছি না, বা ভাইয়ার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। চিন্তা ভাবনা করতেছি যে কোন বুদ্ধি খাটাইলে ওরে পাইতে পারি। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তার প্রতি এতটাই প্রেমে পড়ে যাই, আমার খাওয়া দাওয়া নাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। এবং যে রাতে ভাইয়া বাড়িতে আসে এবং ওই ভাবির সাথে থাকে, ওই সারাটা রাত আমার ছটপট করে কাটে। এরকম করতে করতে হঠাৎ করে আমার মাথায় মনে হলো যে আমার ভাইয়া যতদিন বেঁচে আছে, ভাইয়া বেঁচে থাকা অবস্থায় আমি তো কখনোই এই রোকেয়া বেগমকে পাবো না। কারণ আমার ভাইয়া যেহেতু বেঁচে আছে, ভাইয়াই তো ওর বিয়ে করছে, ভাইয়া ওর বউ, কিন্তু কোনোভাবে মানে ভাইয়া ওর স্বামী, কিন্তু কোনোভাবে যদি আমার ভাইয়া মারা যায়, ভাইয়া যদি মরে যায়, তাহলে আমি সহজে রোকেয়া আক্তারকে পেয়ে যাব। এই বিষয়টা আমার মাথায় তখন চলে আসলে, এবং আমার মাথায় তখন এটা আসছে যে যেভাবেই হোক আমার ভাইকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, মানে আমার ভাইকে মেরে ফেলতে হবে। তো ভাইকে যদি মেরে ফেলি তাহলে আমি ভাবিকে বিয়ে করতে পারবো। মানে এই বিষয়টা তখন আমার ভিতরে চলে আসছে। আমি তখন এতটাই পাগল হয়ে গেছি, মানে দুনিয়াদারি সব আন্দার দেখতে আসি যে আমার ভাই যেদিন ওর সাথে থাকে ওই দিন মনে হয় আমার কিয়ামতের মতো হয়ে যায়, যে আমার যেভাবে হোক আমার ওরা লাগবে। এক পর্যায়ে আমি তখন করলাম কি, আমি এই মানে পাকিস্তানিদের সাথে, যে আমার আব্বা আগে পাকিস্তানি গেছে যাইতো, পাকিস্তানের সাথে আমার আব্বার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। এবার আমি গোপনে গোপনে ওই পাকিস্তানিদের সাথে যোগাযোগ করতে শুরু করি। বাট এটা আমি আমাদের গ্রামের কাউকে বুঝতে দিই না, বা গ্রামের কাউকে বলিও না। আমি গোপনে গোপনে পাকিস্তানের কাছে যাই, তাদের সাথে বসে আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন, আর ওদের ওখানে গেলে ওরা আমাকে অনেক আদর যত্ন করে, আমাকে ওদের ক্যাম্পে ঢুকতে দেয়, খাবার দাবার দেয়, কাপড় চোপড় দেয়, টাকা পয়সা দেয়। যেহেতু আমি আগে ওদের মানে আমার আব্বা ওদের সাথে মিল ছিল, তা আমি আমার আব্বার ছোটো ছেলে হিসেবে ওদের কাছে আমি অনেক বেশি মূল্য পাই, আমাকে অনেক মূল্যায়ন করে। এরকম করতে করতে একদিন আমি পাকিস্তানের কানে হঠাৎ করে দিয়ে বসলাম যে এরকম এরকম ঘটনা, আমার এই ভাইয়া কিন্তু মুক্তিবাহিনীতে যোগ দিছে। পাকিস্তানি কাছে বলে দিছি, আমি নিজেই বলে দিছি। বলে দেওয়ার পরে পাকিস্তানি আমার বলতেছে কি, মানে আমাকে বলে কী কথা, মানে কী ধরনের কথা এটা? আমি বললাম হ্যাঁ, আমার ভাইয়া অমুক জায়গায় থাকে, ভাইয়া রাতের বেলায় ভাবির সাথে থেকে মাঝে মাঝে ভাবির সাথে যতটুকু সময় থাকবে থেকে বাকিটা সময় এক জায়গায় লুকিয়ে থাকে, মানে লুকিয়ে বলতে ঘরে থাকে আর কি, ঘুমিয়ে থাকে আলাদা একটা জায়গায় গিয়ে গর্তের মধ্যে। তো ভাবির সাথে থাকা অবস্থায় আমার মা পাহারা দেয়, আমার দাদি পাহারা দেয়, এরপরে ভাইয়া গিয়ে ওইখানে ঘুমায়। এবার আমি মানে পাকিস্তানিদের কাছে বলে দিলাম যে আমার ভাইয়া রাতে এতটা হইতে এতটা পর্যন্ত ওইখানে থাকে। ভাইয়ার লোকেশানটা আমি তখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেদিন লোকেশান দিলাম, ওই দিন রাতের বেলায় আমার ভাইয়াকে ওই জায়গার ভিতরে, মানে যে ঘরটা আমার ভাইয়া থাকে ওই ঘরটার ভিতরে ব্রাশ ফায়ার করে আমার ভাইকে ওখানে মেরে ফেলে। আমার ভাই ওখানে মারা যায়। কিন্তু ভাইয়া মারা যাওয়ার পরে রোকেয়া আক্তার, মানে এই যে তার স্বামী মারা গেছে, একটা স্ত্রীর যখন স্বামী মারা যায় সে অনেকটা ভেঙে পড়ে, মানে অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ে, কান্নাকাটি করে। কিন্তু রোকেয়া আক্তারের চোখে, রোকেয়া বেগমের চোখে এক ফোঁটা পানি আমি আসতে দেখি নাই। আমার ভাই মারা গেল, সে বিন্দুমাত্র পরিমাণে অনুতপ্ত হলো না, মানে কোনো কিছুই তার মানে কোনো কিছু নেই। এরকম করতে করতে ওর তখন ভাইয়াকে মাটি টাটি দিয়ে দিলাম, জানাজা দিয়ে ভাইয়ার মাটি হয়ে গেল, দাফন হয়ে গেল। এবং দাফন হয়ে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে রোকেয়া আক্তারের সাথে একটু একটু করে মিশতে শুরু করি। মানে এমনিতেই তো সে কোনো দুঃখে নেই, ভাইয়া মারা গেছে বলে সে কষ্টে আছে, বিষয়টা কিন্তু এরকম না। সে তার মতো করে হাসি খুশি ভালো করেই সময় কাটাইতেছে, সবার সাথে হাসাহাসি করতেছে। স্বামী মরে গেছে, এতে তার মনে বিন্দু পরিমাণের কোনো মানে কষ্ট কাজ করতেছে না। তো আমিও তখন তার সাথে মিলে মিশে খুব ভালো করেই সময় কাটাইতেছি। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তার শরীরে হাত দেওয়ার জন্য চেষ্টা করি, একটু ঘেঁষার জন্য চেষ্টা করি। একদিন সে আমাকে হঠাৎ করে বলে বসে যে তোমার ভাইকে কি এই কারণে মারাইছো যে তুমি যাতে আমার কাছে আসতে পারো? এমন করেই কথাটা বলে। ভাই এইটা শোনার পরে আমার শরীরের পশম তখন দাঁড়ায় যায়, মানে আমি খুব ভয় পেয়ে যাই। কি ব্যাপার, ওইটা কিভাবে জানলো? ও তো এটা জানার কথা না, ওইটা কি করে বুঝলো যে আমি আমার ভাইকে মারছি? আমি আমার ভাইকে যে মারছি এটা তো শুধু আমি জানি, আর পাকিস্তানি হানাদার বাহিনীরা জানে। এছাড়া এই অন্য কেউ, বাইরের মানুষ তো এটা জানার প্রশ্নই আসে না। তাহলে ও আমাকে ডিরেক্টলি কিভাবে বললো যে তুমি কি আমার কাছে আসার জন্য তোমার ভাইকে মারছো? এই বিষয়টা, মানে এই কথাটা আমাকে তখন প্রচণ্ড রকমের ভয় জাগায় দেয়। আমার মনে হয় আমি খুব ভয় পাই, ও কীভাবে জানলো? এরপরে মাঝে মাঝে হুটহাট করে ও এমন কিছু কথা বলে বসে যেগুলো ধরেন ও যেটা বলে সেটাই হয়। আমাকে বলে আজকে রাতে পাকিস্তানি বাহিনীরা আসবে, ওই ঠিক ওই রাতে পাকিস্তানি বাহিনীরা আসে। এবং এমন কিছু কথা বলে যে কথাগুলো বাস্তবতার সাথে খুব মিলে যায়। এরকম করতে করতে আমার আম্মা তারে আবার আদর করে দুষ্টমি করে জ্যোতিষীও বলে। আমার আম্মা বলে তুই তো জ্যোতিষী, তুই সব কিছুই জানিস। এরকম করে কিছুদিন কাটতে না কাটতে আমি তখন মার একদিন হঠাৎ করে বলে বসলাম যে মা, ভাইয়া তো মারা গেল, এবং ভাইয়া ভাবি যে এরকম যুবতী একটা মেয়ে,
ভাইয়া মারা গেছে, ভাবি এরকম একা একা থাকতেছে, মানে গ্রামের মানুষ তো আস্তে আস্তে বিষয়টা জানতে পারতেছে। আর ভাইয়া যেহেতু মুক্তিবাহিনী ছিল, পাকিস্তানের আমার ভাইয়েরা মারছে, ভাইয়ের উপরে রাগ করে হলেও কিন্তু এই ভাবিকে এই বাড়ি থেকে পাকিস্তানিরা নিয়ে যেতে পারে। একটা কাজ করো, ভাবিকে আমার কাছে বিয়ে দিয়ে দাও, আমার কাছে ভাবির বিয়ে করে দাও, আমি ভাবির বিয়ে করি, বিয়ে করলে পরে আর এই ভয়টা থাকবে না। এবং এটা একবার আমার মাকে বলা মাত্রই মা তখন রাজি হয়ে গেল। মা বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর কাছে বিয়ে দিব, এখন তুই যদি বলিস। আমি বললাম যে হ্যাঁ। আমার মা তখন এই বিষয়টা মানে রোকেয়া বেগমকে বললো যে এমন এমন ঘটনা, আমার বড় ছেলে তো মারা গেছে, তুমি তো থাকতেছে এইভাবে, এখন যুদ্ধমিত্র দেশ, যুদ্ধ চলতেছে, কোন সময় তোমার কি একটা অঘটন হয়ে যায়, তোমাকে কে নিয়ে যায় না নিয়ে যায় এগুলো তো জানি না, তো ভয়েরও তো একটা বিষয় আছে। তো যার জন্য আমি চাই কি তুমি আমাদের সাথে মানে আমাদের সাথেই থাকো, কিন্তু আমার ছোটো ছেলেকে বিয়ে করো। রোকেয়া আক্তার এক কথা রাজি হয়ে গেল। ও আর কোনো কিছু বললো না। আমার আম্মাকে বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন, আপনার কথাই আমার কথা। কথা বললে পরে ওই সময় তখন আমার সাথে মানে এই রোকেয়া আক্তারের বিয়ে হয়। দ্বিতীয়বারের মতো আমি বিয়ে করি ভাইয়ার পর। আমি বিয়ে করে আমি তার সাথে সংসার করতেছি, আমাদের বাসর ঘর হয়। কিন্তু ভাই একটা বিষয় আমি কেমন করে জানি, মানে জানি না কি বিশ্বাস করবে কি করবে না, তার সাথে সংসার করা অবস্থায় কিছু জিনিস আমাকে খুবভাবে অবাক করে। মানে রাতে আমি তার সাথে শুয়ে থাকি, কোনো সময় রাতের বেলা হঠাৎ করে আমার ঘুম ভাঙলে দেখি যে ও সাথে নাই, আমি ওকে দেখতে পাচ্ছি না, যে ও মানে ঘুম ভাঙছে, আমি দেখি ও সাথে নাই। আবার কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি যে ও আছে, মানে ঘুমের মধ্যে মনে হয় আমি ধাতা দেখতেছি। এবং সবচেয়ে অবাক যে বিষয়টা আমার কাছে মনে হয়, অবাক লাগে যখন আমি তার সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক করি। স্বামী স্ত্রীর সম্পর্ক করার সময় অন্য একটা মানুষ যেরকম করে হচ্ছে ব্যথা অনুভব করে বা একটা তৃপ্তি আসে, কিন্তু ওই তৃপ্তিটা আমি রোকেয়া বেগমের মাঝে পাই না। মানে ও জানি কেমন একটা মরা মানুষের মতো শুয়ে থাকে, মানে ওই কাজটা করার সময় ও কোনো রকমের করে না, মানে একদম লাশের মতো শুয়ে থাকে। তো এই বিষয়গুলো কেমন করে আমার কাছে কেমন করে জানি মনে হয় যে এরপর আমি এই বিষয়গুলো কারো কাছে শেয়ারও করি না, কাউকে কোনো কিছু বলিও না। যেহেতু বিয়ে করছে আমার বউ, আমি তারে নিয়ে আসি, কাউকে বলার তো প্রয়োজন নেই। এমন করে তারে নিয়ে খুব লুকে টুকে অনেক কষ্টের পরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়ে গেল। এবং দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু খুব অভাব, তখন কিন্তু খুব অভাব। যখন ৭১-এ দেশ স্বাধীন হয়, মানে আমাদের দেশে কিচ্ছু নাই, খাবার দাবারের অভাব, রাস্তাঘাট নাই, তারপরে পোশাক আশাক নাই, মানুষের এত যে অভাব অনটন, মানে কিচ্ছু নাই, পাকিস্তানিরা সব ধ্বংস করে দিয়ে গেছে। এরপরে আমার বউ, আমি, আমার মা, আমরা মিলে খুব কষ্ট করে আমরা ফসল ফলাইতাম, মাঠে ঘাটে গিয়ে কাজ করতাম। এরকম করে করে আমরা সংসারটাকে আবার আগের মতো করে তৈরি করি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ এখানে আবার বছর খানিকের মতো কেটে যায় যুদ্ধের পরে। এবং বছর খানিকের পরে আমাদের সব কিছু তখন ঠিকঠাক হয়, ভালোভাবে সব কিছু হয়ে ওঠে, ফসলি জমি টমি চাষাবাদ করে তখন ঠিক হয়। এরকম করতে করতে একদিন হঠাৎ করে মানে আমার দাদি আমারে বলে যে কী রে, বিয়ে করলি এত বছর হইল, বাচ্চা কাচ্চা হয় না কেন? মানে বাচ্চা কাচ্চা তো হওয়া দরকার। তো এখনকার তো ধরেন আপনার মানে এমবিবিএস ডাক্তার হাতে হাতে পাওয়া যায়, সবাই কিছু না কিছু হইলে এমবিবিএস ডাক্তারের কাছে চলে যায়, এমবিবিএস ডাক্তার রুগী দেখে চিকিৎসা করে। বাট ওই সময়টাতে মানুষের শুধু কবিরাজের উপরেই আস্থা ছিল। গ্রামে গ্রামে কবিরাজ ছিল, এলাকাতে কবিরাজ ছিল, কবিরাজের কাছে যাইতো এবং কবিরাজের কাছে গেলে পরে কবিরাজ তখন একটা মানে চিকিৎসা দিত। এটা তো এখন বড় কথা হচ্ছে না, আমার দাদি একটা কবিরাজের সাথে পরিচয় আছে আমাদের পাশের গ্রামের। আমার দাদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রোকেয়ারে বলতেছে, রোকেয়া এই তুই উঠ, চল তোরে নিয়ে ওই কবিরাজের কাছে যাবো, তোর নাতি কেন আমার এই নাতির ঘরে কেন সন্তানাদি হয় না, এটার জন্য তোরে আমি কবিরাজ দেখাবো। রোকেয়া তখন যেতে রাজি হয় না। রোকেয়া বলে আমি যাবো না। দাদি যতই বলতেছে তুই চল তোরে কবিরাজ দেখাই, কেন বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ কি, কবিরাজরা দেখালে কবিরাজ বুঝবে। রোকেয়া বলে আমি যাবো না। যতই দাদি টানটানি করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ওর কথা একটা যে আমি যাবো না যাবো না যাবোই না। দাদি একটা সময় রাগ করে আমার সাথেও খুব গালাগালি করে, কী ধরনের কথা, ও যাবে না কেন, কবিরাজের কাছে গেলে সমস্যাকে, দুনিয়ার সব মানুষ কবিরাজের কাছে যায় চিকিৎসা নেয়, তাহলে ও গেলে ও যাবে না কেন, ওরে তুই বল। তখন আমি ওরে বলি যে তুমি যাবা না কেন। দাদি যখন এরকম করেই বলতেছে, দাদি তো ভালোর জন্যই বলতেছে, খারাপের জন্য বলতেছে না। এবং তুমি যাও, গিয়ে তুমি কবিরাজ দেখাও, কবিরাজে কী বলে অ্যাটলিস্ট এইটা তো শুনবা কবিরাজের কাছে গিয়ে। আমাকে ডিরেক্টলি বলে যে না আমি যাইতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না এটাও বলে না। এরকম করতে করতে যাই হোক, ও একদিন আমাদের ঘরে আসে। তো আমার দাদি কবিরাজের বাড়িতে যায়, গিয়ে কবিরাজকে বলে যে এই ঘটনা, মানে কি করব বলেন। তো আমার দাদি একদিন কী করে কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ নিয়ে আসে যেদিন, ওই দিন ঘরের ভিতরে ঢুকে ও আর ঘরের দরজা খুলে না, ঘর থেকে বেরো হয় না, মানে ঘরের ভিতরে দরজা লাগিয়ে একদম খিটকি মেরে বসে থাকে। আমার দাদি ডাকে, আমার মা ডাকে, আমি ডাকে, ও ঘরের দরজা খোলেই না, ঘরের দরজা খোলেই না। তখন আমাদের ঘরে যে জানালা ছিল, আমি তখন জানালা দিয়ে উকি মেরে, খুব কষ্ট করে জানালায় উকি মারি, এবং জানালায় উকি মেরে আমি দেখতে পাই যে ও ঘরে নাই।
মানে ঘর পরিপূর্ণভাবে খালি, ঘরের ভিতরে ও নাই। পরে আমি দাদির এসে বলছি, দাদি তো ঘরে নাই। দাদি আমার বলে, কী করছো? তো ঘরের ভিতরে ঢুকলো এবং তো ঘরে যদিও নাই থাকবে তাহলে ভিতর থেকে তালাটা মারলো কে? মানে ভিতর থেকে কিন্তু এরকম করে আপনার ওই সময় ঘরের দরজাগুলো এরকম হতো, 2 পার্টের হতো, 2 পার্ট দিয়ে দরজা লাগানো হতো, মধ্যে হচ্ছে এক ধরনের বাঁশ দিয়ে দেওয়া হতো। তো ওই ধরনের ছিল, মানে খিড়কি ছিল, তো খিড়কি দেওয়া। তা আমি তখন বলতেছি কি, আমার দাদি তখন বলতেছে, তো ও যদি ঘরে না থাকবে তাহলে ঘরের ভিতরে খিলটি কে মারলো? পরে দাদির এসেও নিয়ে যায়। ঘরটা কিন্তু খালি, শুধু একটা খাট আছে আর কিছু নেই। তো দাদিও তখন ঘরের ভিতরে দেখলো, খাটের নিচটাও কিন্তু দেখা যায়, ওই বেড়ার ফাঁক দিয়ে খাটের নিচ ওরে আর দেখা যাচ্ছে না। তার কবিরাজ তখন আমার দাদির খেলে একটা কথাই বললো, একটা কাজ করেন, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেন, এই মেয়েটা বাড়িতে থাকলে আপনাদের অনেক সমস্যা হবে। এই কথা বলে কবিরাজ তখন চলে যায়। এই কথা বলে কবিরাজ চলে গেলে, কবিরাজ যাওয়ার 20 থেকে 25 মিনিট পরে ও তখন ভিতর থেকে দরজা খুলে বের হয়। এবং ও যখন ভিতর থেকে দরজা খুলে বের হয়, আমার দাদিও অবাক হয়ে যায়, আমিও অবাক, আমার মাও অবাক হয় যে কী রে, এতক্ষণ ধরে আমরা ডাকাডাকি করতেছি, ওকে মেরে ঘরের দিকে তাকাইলাম, ও ঘরেও নাই, কোনো জায়গায় নাই, এখনও হঠাৎ করে কোত্থেকে বের হইল। আমার মাও খুব অবাক হলো, দাদিও অবাক হলো। আমার দাদি যে জিজ্ঞেস করলো, কিলো হারামজাদি তুই কই ছিলি? ও তখন হাসতেছে, মানে বলে আমি ছিলাম, হাসতেছে। তো যাই হোক, এটা কেটে গেল। এই জিনিসটা কাটার পরে মানে এরকম করে সময়গুলো কাটলো। যাই হোক, এটা গেল। তো কবিরাজ তো এটা বলেই দিল যে ওরা বাড়ি থেকে বের করে দেন। তখন তো যুদ্ধবুদ্ধ শেষ, বের করে দিলাম না। তো এরপর আমাদের মানে একটা মুরগি ছিল আর কি, মানে আমাদের একটা মুরগি ছিল। তো ওই মুরগি ডিম দিছে, অনেকগুলো ডিম বাচ্চা হয়েছে, মানে ডিম ফুটে বাচ্চা হয়েছে অনেকগুলো। তো পচার যে ডিমগুলো পচে গেছে না, ওই ডিমগুলো দেখবেন মুরগি যখন উমে বসে তখন অনেকগুলো ডিম কিন্তু নষ্ট হয়ে যায়। এই পচা ডিমগুলো আমার মা এই রোকেয়ার দিল যে যা বনে ডিমগুলোকে ফালাই দিয়ে। এটা ও বললো, মা বললো। তো বলার পরে রোকেয়া তখনগুলোকে ডিমগুলো নিয়ে বনের ভিতরে গেছে, বনের ভিতরে যাচ্ছে এবং সে ভিতর থেকে আসছে। আসার পরে আমার আবার ওই যে এক গাছের ছাড়া যে লাগাবো, ওইখানে আমি কিছু মানে ওই যে অনেক থাকে, মানে ইঁদুর ধরার জন্য ডিম তখন ব্যবহার করা হয়, পচা ডিমটা ব্যবহার করি বিভিন্ন ওই কীটনাশকের জন্য। তখন আমার হঠাৎ করে আমার এই ডিমগুলো লাগবে। আমি রোকেয়ারে বলতেছি যে রোকেয়ার ডিমগুলো কই? ও বলে ফালাই দিছে বনে। তো অনেকগুলো ডিম কিন্তু 14-15টা ডিম। আমি বললাম যে বনে ডিম ফালাই দিছো? বলে হ্যাঁ। তোমরা ডিমগুলো নিয়ে আসো। তাহলে আমি ডিম পাবো কি? ডিম ফালাই দিছি। তা আমি তখন ওই ডিমগুলো আমার লাগবে, আমি তখন বনের ভিতরে যাই, গিয়ে ডিমগুলোতে খুঁজি, ডিমগুলো পাই না। অনেক খোঁজাখুঁজি করো, ওরা এসে বলে যে তুমি ডিম কী করছো? ও বলে খাইয়ে ফেলছি। তাই আমি বলি কী বলো, 14-15টা পচা ডিম তুমি কেমনে খাইলা? ও বলে আমি খেয়ে ফেলছি, এরকম করে বলে। তাই না, মানে আমার কাছে এই বিষয়গুলো তখন, এই ছোটো ছোটো বিষয়গুলোতে কিন্তু অনেক সন্দেহ জন্মায় যে আসলে মূলত কী বা কেন এরকমটা করতেছে, বা এই বিষয়গুলো কিন্তু তখন প্রচণ্ড রকমের সন্দেহ জন্মাচ্ছে আমাদেরকে। এরকম করতে করতে দেখা যায় বাড়ির মধ্যে কোনো হুজুর ঢুকলে, কোনো কবিরাজ ঢুকলে, বা কোনো ধরেন আপনি যে ওঝা বা সাপ টাপ ধরে এরকম মানুষ ঢুকলে ও তাদের সামনে আসে না। মানে কেমন জানি এক ঘরের ভিতরে থাকে, লুকিয়ে থাকে, কারোর সাথে সামনে আসতে চায় না, কথা বলতে চায় না, মানে কেমন জানি একটা এক ঘোরা টাইপেরও হয়ে যায়। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল, বাট দিন যত সামনের দিকে যাচ্ছে ও তত এক ঘোরা হয়ে যাচ্ছে, ঘরের বাইরে আসতেছে না, ঘরের বাইরে যাচ্ছে না। এরকম করতে করতে একটা সময় আমার সাথে তার খুব ঝগড়া লেগে যায় যে এইটা কোন ধরনের কথা, এটা কী ধরনের কথাবার্তা তুমি আমারে বলতেছো যে তুমি ঘরের বাইরে যাও না, তুমি ঘরের বাইরে আসবা না, এটা কী ব্যাপার? আমি কিন্তু তোমার আব্বা আম্মাকে ডাকবো। মানে ওর বাপমা, পরে আমরা খবর পাইলাম আর কি, ওই আমাদেরকে বলে যে ওর বাপমা নাকি বেঁচে আছে। কীভাবে ও খবর পাইছে ওই জানে। তো খুলনা তো ওদের বাড়ি ছিল, মানে খুলনা তো ওদের বাড়ি। তো আমার বলছে আমার বাপমা বেঁচে আছে। তাই আমি বলি তোমার আব্বা আম্মারে গিয়ে আমি ডেকে নিয়ে আসবো যে তুমি কেন এরকমটা করতেছো। এবং খাওয়া দাওয়া করলে ও 2 আঙ্গুল দিয়ে, মানে 3 আঙ্গুল দিয়ে ভাত ধরে, 3 আঙ্গুল দিয়ে ভাত ধরে মুখে দেয় এবং একদম মুরকার বাচ্চা যেরকম করে খাবার খায় না, এরকম করে খাবার খায়। তো এত বড় একটা মেয়ে, তো খাবার খাওয়ার কথা ভালো করে ওরকম করে খাবার খায়। এমন করতে করতে একদিন হঠাৎ তার জ্বর ওঠে, মানে এত জ্বর ওঠার পরও আমার তখন করে কি, মানে আমার বলে তুমি একটা কাজ করবা আমার জন্য, আমার একটা উপকার করবা, এমন করে আমারে বলে। তা আমি তখন বললাম যে কী উপকার? আমাকে বলে তুমি আমার জন্য একটা গর্ত করো। একটা গর্ত করার জন্য বলতেছে। আমি তখন বললাম যে গর্ত কেন করব? বলে তোমার আমি যেটা বলছি সেটা করো, তা না হলে কিন্তু আমি মারা যাব। ওর অনেক জ্বর ওঠে ওই সময়। তা আমি বললাম যে তুমি মারা যাবা, মানে এটা কী ধরনের কথা বলো, আমি কি করব তোমার জন্য? ও বলে তুমি আমার জন্য একটা গর্ত করো, অনেক বড় করে একটা গর্ত করো, আমি যাতে, এবং গর্তটাকে কবরের মতো করো। গর্তটা করবা, করার পরে কবরের মতো করবা, উপর দিয়ে বাঁশ দিবা, বাঁশ দিয়ে তুমি একটা ছিদ্র রাখবা, কলসি দিবা, কলসির একটা ভাঙা কলসির মুখ, মাটির একটা ভাঙা কলসির মুখ দিয়া তুমি একটা ছিদ্র রাখবা, আমি ওই কবরের ভিতরে থাকবো, তবে আমি বাঁচবো, নাইলে আমি মরে যাব। আমি যদি তুমি এরকম করে আমাকে রাখো, একটা কলসি, মাটির কলসি ভেঙে কলসির মুখটা দিয়ে ছিদ্র রাখবা, রেখে আমাকে এটার ভিতরে রাখো, রাখলে আমি বাঁচবো, নাইলে আমি মরে যাব।
দেন এত জ্বর উঠছে ওই সময়, ওরে মানে অবস্থা খুব খারাপ। ও তো কোনো কবিরাজি ওষুধ খাবেও না, কোনো কবিরাজের কাছে যাবেও না। পরে আমি দাদিরে বললাম যে দাদি এই ঘটনা। দাদি তো আমার গালাগালি করতেছে যে এটা কী ধরনের কথা বলবি, এটা কী ধরনের কথা বলবি, তুই কি পাগল হয়ে গেলি নাকি, তুই এগুলো কী ধরনের। কিন্তু 4-5 বছর কিন্তু এই দিয়ে কেটে গেছে, কোনো সন্তানাদিও হয় না, ওর কোনো ঠিকানাও আমি ঠিকঠাক মতো জানি না, ওর মতো করে ও তখন আছে। এবার এই জ্বরটা হওয়ার পরও তখন এটা বলতেছে যে এরকম এরকম তুই একটা গর্ত করে এমন বলি। তা আমি তখন ওর কথা মতো তখন গর্ত করতেছি। আমার দাদি তখন সবার কাছে হাইটে এটা বলতেছে আমার নাতে পাগল হয়েছে, তার জীবিত বউরে নাকি কবরে ঢুকাইব। তারপর জীবিত বউরে ও কিন্তু বারবার ঘর থেকে বলতেছে যে হাসিবুর রহমান তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমার কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি কিন্তু মরে যাব, এরকম করে বারবার বলতেছে। এবার আমি গর্ত করি, একদম জানমান ফাটিয়ে ভাই গর্ত করি, গর্ত করে গর্তের ভিতরে ওরে রাখি, নিচে মানে ইয়ের মতো দিয়ে আপনার বিছনা বিছাইলে বিছনার ভিতরে আমি তখন ওরে রাখি। আমি তখন উপর দিয়ে হচ্ছে আপনার বাঁশ দিয়ে দিই, বাঁশ দিয়ে ওই সময় মাটি দিয়ে ওই কলসির একটা মুখ দিয়ে গর্ত রাখি, একটা সিলভারের কলসির মুখ দিয়ে গর্ত রাখি যাতে ভিতরে হাওয়াটা যাতায়াত করে। তো এরকম করে আমি ওর সাথে কথা বলি যে কী অবস্থা, কেমন আছো, হ্যাঁ ভালো আছি। আবার ওইটা দিয়ে আমি আবার ওই যে কলসির মুখ দিয়ে কিন্তু খাবার পাঠাই, কলা, তারপর আপনার ফল ফ্রুট বা ভাত প্যাকেট করে ওইটা পাঠাই, ও তখন ওইখানে খায়। তো ও কিন্তু গ্রামের অনেক মানুষ ওই এখন যেরকম ধরেন বাড়ি অনেক মানুষ পাওয়া যায় বা একটা বাড়িতে অনেক মানুষ বসবাস করে, আমাদের ওই সময় কিন্তু এত মানুষ ছিল না, এই বাড়ির খবর ওই বাড়ির মানুষ জানতো না। এরকম হয়তো এখন যে জায়গা সম্পত্তি নিয়ে মানুষে মারামারি কাটাকাটি এরকম একটা হয়, আমাদের সময় এরকম ছিল যে কেউ একজন আপনার জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে গেল কেন, ওই জমিটা ওকে নিয়ে যেতে হবে, জমিটাও চাষ করতে হবে, মানে বিঘার পর বিঘা মাইলের পর মাইল জায়গা পড়ে থাকতো, কিন্তু চাষাবাদ করা মানুষ থাকতো না, মানে জমি চাষ করার মতো মানুষ থাকতো না, জায়গায় সম্পত্তি নিয়ে এরকম মারামারি কোবাকুবি এরকম হানাহানি হতো না, মানে জায়গা পড়ে থাকতো বাট মানুষ থাকতো না, মানে জায়গা আছে মানুষ নাই, আর এখন মানুষ আছে তো জায়গা নাই, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম। যাই হোক, এরপর ওর এটার ভিতরে ঢুকে রাখার পরে পাক্কা একদিন কেটে গেল। রাতের বেলা আমি ওর ওইখানে কবরের পাশে, কবরই বলবো আমি এটাকে, ওইটা পাশে বসে আছি, ওর সাথে কথা বলি যে রোকে কী খবর, কেমন আছো, ও ভালো আছি এরকম। এর পরের দিন কিন্তু পরন্ত রোদ, মানে দুপুরবেলা এত রোদ পড়তেছে, রাতে দুপুরবেলাও তখন আমাকে বলতেছে একটা কাজ করো হাসিবুল, এই খোলো, মানে মাটিগুলো সরায় কবর থেকে আমার বের করে আনো। এবার আমি কী করি, মাটি খুঁড়ি, সবাই নিয়ে মাটি খুঁড়া ওই কবরের ভিতর থেকে, সবাই বলতে আমি, আমার মা, আমাদের বাড়ির একটা লোক আছে, ওরে নিয়ে ওই কবরের মতো এটা খুলে বাঁশগুলো সরাই ভিতর থেকে ওকে বের করে আনি। কিন্তু যখনই আমাকে ভিতরে বের করতে যায়, আমি দেখতে পাই যে ভিতরে আপনার সাপের যে খোসল হয় না, মানে আপনারা দেখবেন যে সাপ যখন সবল পাল্টায়, নিজের শরীরের সবলটা যখন সাপে পাল্টায়, তখন কিন্তু এক ধরনের মানে এটাকে সাপের আঁশ বলে, এরকম অনেকগুলো আঁশ পড়ে আছে। তাই আমি বললাম এগুলো কি রোকে, এগুলো কি? পরে বলে এইসব নিয়ে কথা বলো না, তুমি আমাকে এখান থেকে উঠাইয়া মাটি দিয়ে দাও। তা আমি তখন ওরে উঠে বলে গত পুরে ফেলো, মানে সাপের সবল যে আছে, সাপের যে খোলসগুলো আছে, এগুলো আমাকে ধরতে দেয় না। ও বলে তুমি মাটি দিয়ে দাও। সেটা আমি তখন মাটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই জিনিসটা ভাই আমার মনে খুব সন্দেহ লাগছে, মানে অতীতে ও যাই করছে বা যতই কিছু করছে সমস্ত কিছু মেনে নিয়েছে বা কোনো রকমের কিছু বলি না, বাট এই জিনিসটা আমার মনে খুব সন্দেহ লাগছে যে কী ব্যাপার, তাহলে কেউ মানুষ না? আমার কাছে মনে হতে শুরু করে তাহলে কেউ মানুষ না, ও তাহলে কে? তাহলে কেন এরকম করে অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায় চিকিৎসা করে, ও কেন কবরের ভিতরে ঢুকে ওইখানে একদিন এক রাত থেকে ও সুস্থ হয়ে বেরোইলো, এবং ওর আচার আচরণ কথাবার্তা অনেক কিছু আমাদের কাছে তখন সন্দেহজনক মনে হইতে আছে। অ্যান্ড এরকম করতে করতে একদিন আমার দাদির সাথেও ঝগড়া লেগে যায়, দাদির সাথে খুব ঝগড়া লাগে। ও দাদিরে বলতেছে কী জানি, দাদি ওরে বলতেছে যে তোর সন্তানাদি হয় না, তোর সন্তান হবে না কেন, তুই কবিরাজের কাছে যাস না, এটা ওইটা বলতেছে। ও তখন দাদির সাথে খারাপ ব্যবহার করলে দাদি তখন ওর একটা থাপ্পড় মারে, বিকেলবেলা একটা থাপ্পড় মারে, অনেক জোরে একটা থাপ্পড় মারলে পরে এটা কিন্তু ওখানেই সমাধান। আমি রোকে আরে বলি যে রোকে এটা ঠিক করো না, দাদির কাছে মাপ চাও। আবার রোকে দাদিরে বলে দাদি আপনারা মাফ করে দেন, এটাও বলে, মানে উল্টা দাদির কাছে মাপ চায়, দাদি থাপ্পড় মারে আবার দাদির কাছে মাপ চায়। তো যাই হোক, এরপরে হঠাৎ করে রাতের বেলায় চিৎকার, রাতের এই 4টার দিকে 3-4টার দিকে দাদি চিৎকার দেয়। দাদি চিৎকার দিলে আমরা তখন সবাই ঘুম থেকে উঠি, দৌড়ে দাদির রুমে যাতে একাই থাকতো। দাদির ঘরে যেয়ে দেখতেছি যে দাদি এরকম অজ্ঞানের মতো পড়ে আসছে এবং দাদির এই সাপে সবল দিছে, সাপে কাটছে, সাপে 2টা দাঁত বুঝাচ্ছে, বিষাক্ত সাপে কাটছে, মুখ দিয়ে বিষ বেরোতে শুরু হয়েছে। এই ধরাধরি করে তাদের ঘরের থেকে বাইর করে না হানু মুন্সি বলে একজন লোক আছে, উনি আবার সাপের ওজা আর কি। আমি দৌড়ে গিয়ে হানু মুন্সি তখন ডাইকে আনছি, হানু মুন্সি আমার দাদির ধরিয়ে বলতেছে ও মারা গেছে, সাপে কামড় দিয়ে মারে ফেলছে। তো আমার দাদি যে ঘরে থাকতো ওইটা ছিল মাটির ঘর, মানে এই ঘরটা মাটি দিয়ে বানানো, আপনার ওই মাটির যে তাঁবু ঘর হয় তাঁবু ঘরের মতো।
তো এই তাঁবু ঘরের ভিতরে সাপ ঢুকলেও কোন দিক দিয়ে? সাপ ঢুকার তো কোনো মানে ব্যবস্থা নাই। দরজা এমনভাবে লাগানো, তাহলে তো মনে হয় সাপটা ঘরেই আছে। আমরা তখন এই ঘরে গিয়ে সাপ খোঁজা শুরু করলাম রাতের বেলায়। ঘরে সাপ খুঁজলাম, পাইলাম না, কোনো সাপই নেই। তো যাই হোক, সকালবেলা দাদিরে তখন গোসল করাইলাম, এলাকার লোকজন আসলো, দাদিকে দাফন কাফনের ব্যবস্থা করলাম, দাদিরে দাফন কাফন করলাম। দাদি দাফন হয়ে গেল, এবং দাদি দাফন হয়ে যাবার পরেই এই রোকেয়া বেগম কেমন যেন একটু অস্থির একটা ভাব ওর মাঝে অস্থির একটা ভাব, কোনো কিছু সহ্য করতে পারে না, কিছু থেকে কিছু হলে রেগে যায়, মানে প্রচণ্ড রকমের রাগারাগি, এত পরিমাণে রাগারাগি যে ওরে মানে রাখা যায় না, ঠিক রাখা যায় না। রাগারাগি, এরে কখনো মারতে যায়, ওরে কখনো মারতে যায়, প্রচণ্ড মানুষের সাথে ঝগড়া করে, কারোর সাথে ওর আর মিল মহব্বত হচ্ছে না, ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ঘুমড়িয়ে ঘুম করে। এরকম করতে করতে আরও 2-3 দিন কেটে গেল। 2 দিন কাটার পরে আমি একদিন রাতের বেলা ওর সাথে শুয়ে আছি। ওটা আমার যখন রাতের বেলা ঘুম ভাঙলো, হঠাৎ করে দেখি ও ঘরের মধ্যে নাই, মানে আমার পাশে শোয়া ছিল, আমার পাশে নাই। আমি ভাবলাম হয়তো বাইরে গেছে। তখন দেখলাম যে দরজাটা আমার মানে ভিতর থেকে লাগানো, মানে খিলটি মারা আছে, তাহলে ও তো বেরোয় নাই। যদি বের না হবে তাহলে ও ঘরেও নাই, ও গেল কোথায়? জানালা দিয়ে তো আর বেরোইতে পারবে না। এরকম করতে করতে আমি ওরা খুঁজতেছি, এরকম খোঁজাখুঁজি করতে করতে আপনার দেখবেন এই সাপের যে মানে বিষাক্ত যে সাপগুলো আছে, ওই সাপগুলো যেরকম রেগে গেলে ফুসফুস করে শব্দ করে, ওই মানে এরকম সাপের একটা ফুসফুস শব্দ আমি পাচ্ছি, ফুসফুস একটা শব্দ পাচ্ছি। পাওয়ার পরে আমি তখন কী করলাম, মানে ফুসফুস শব্দের পর তো লাফ দিয়ে খাট থেকে নামলাম। নাইমে আমি তখন খাটের নিচের দিকে তাকিয়ে দেখতেছি ভয়ঙ্কর এক সাপ ওইখানে, মানে এত যে ভয়ঙ্কর বলার মতো না। এই সাপ দেখে আমি তখন চিৎকার দিয়ে উঠে যায়, দরজা খুলে দিছি, দৌড় দিয়ে মাগো বলে চিৎকার করছে। মা তখন দৌড়ে আসছে, কী হয়েছে বাবা? আমি বললাম যে এই ঘটনা, আমি এই খাটে নিচে সাপ দেখছি। এবার এসে দেখি যে খাটে উপরে রোকেয়া শুয়ে আছে, নিচে কোনো সাপ নাই, সাপও নয়, কিছুই নেই। আমি বললাম যে মা দেখো, আমার ঘুম ভাঙছে। ভাঙার পরে আমি দেখি যে রোকেয়া নাই। আমি রোকেয়া করে 2-3 বার ডাকতেছি, ওরে পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম আমি সাপের মানে ফুসফুস শব্দ আমি পাচ্ছি। সাপের ফুসফুস শব্দ পাওয়ার পরে আমি যখন নিচের দিকে তাকাইলাম, নিচে তাকিয়ে দেখি যে মা, এক ভয়ঙ্কর সাপ, এত বড় সাপ আমি জীবনে দেখি নাই। এই সাপ দেখে আমি দৌড় দিয়ে ঘর থেকে বেরোইলাম। এখন এসে দেখি যে রোকেয়া ঘরে শুয়ে আছে। এটা কি? এইটুকুই। রোকেয়া তখন বলছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার দাদিরে তুমি অনেক ভালোবাসতা, দাদিরে অনেক পছন্দ করতা, দাদি মারা যাওয়ার পরে তোমার ব্রেন আউট হয়ে গেছে। মানে ও আমার খুব গালাগালি করতেছে। আমি বলতেছি যে না, এরকম কিছুই না, আমি দেখলাম এটা। মা, এই ভিতরে ভাই আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে না, রোকেয়া আসলে মানুষ না, ও মানুষ না। ওই সময় আমার মায়ের কিছু হাঁসের বাচ্চা হয়। তো এই রোকেয়ারে বলতেছিল যে রোকেয়া সন্ধ্যার সময়, মাগরিবের একটু আগে বলছিল, রোকেয়া একটা কাজ করো, পুকুরে যাও, পুকুরে গিয়া কয়টা মানে শামুকগিরি বলো ওইটাকে, শামুক খুঁজে নিয়ে আসো হাঁসের বাচ্চার জন্য। তো রোকেয়া যাবে না। আমার আম্মা বলে যাও, অনুরোধ করলে পরে রোকেয়া তখন কী করে, ওই যায়, মানে পুকুরে যায়, গিয়ে ওই হাঁসের জন্য এটা খুঁজতেছে। তার মাগরিবের আজানটা দিয়ে দিছে চারদিক থেকে। আম্মা আমারে বলে, রে মাগরিবের আজান তো দিছে, তোর বউ তো পুকুরে গেছে শামুক আনার জন্য, এখনও তো আসতেছে না, যায় দেখতো। তো এবার আমি যাই, গেলে দেখি যে ওই যে মানে বদনা বলে আর কি, আমরা ওই সময় গ্রামের ভাষায় বদনাটা নিয়ে গেছিলো, ওই বদনাও পরে আছে, বদনার সাথে জুতোও পরে আছে, ও নাই। তো ওরা আমি তখন খুঁজতেছি, মাগরিবের আজান দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। এই রোকেয়া বলে ডাকতেছে, ওরা পাই না। পুকুরের মধ্যে এদিক ওদিক খুঁজতেছি, দেখেছি কোথাও নাই। মারা এসে বললাম যে মা, এই ঘটনা, ও তো নাই, ও কোথায় গেছে? মা আমারে বলে, কি বললি, ও তো পুকুর পাড়াই গেছে। এবার মা আসলো, আমি আসলাম, মাও ডাকতেছে, আমিও ডাকতেছি। এরকম করে 1 2 3 করতে করতে প্রায় অনেক মানুষের এখানে জড়ো হয়ে গেছে। সবাই মিলে তখন ওরা খুঁজতেছে, কেউ পুকুরের এই পারে ওই পারে বিভিন্ন পারে যাইতেছে, ওরা পাওয়াই যায় না। এবার মানে দেখতে দেখতে রাতের বেলা আমরা ডুবুরি তখন খবর দিই। ওই সময় ধরেন কোনো বাচ্চা পানিতে পড়ে মারা গেলে আর ডুবুরি থাকে, তারা খুঁজে দেয়, মানে ডুব দিয়ে তারা খুঁজে দেয়। ওইরকম ডুবুরের লোক খবর দেয়, ডুবুরের লোকরাও তখন আসে, আইসা ডুব দেয়, মানে মোরে কোনো পুকুরের ভিতরে চলে গেল কিনা, ওরাও তখন খোঁজাখুঁজি করে পায় না। বা এরকম সবাই মিলে খুঁজতে একটা সময় সকাল হয়ে যায়, ফজর আজান দেয়। আমিও তখন খুঁজতেছি, ফজর আজানের পর আলো হয় চারদিক থেকে, এই আলোর মধ্যে খুঁজতেছি ওরে, মানে আলোর মধ্যে খুঁজতেছি, নাই। এবার আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে না, কেউ চলে গেছে। কারণ ও তো আসলে মূলত এই কয়টা দিনের ঘটনাগুলো ও খুব খারাপ করতেছে, আমি ওর অনেক সন্দেহ করতেছি। অনেক মানে দাদির সাথে ঘটনা হওয়ার পর ওরে দাদি মারা গেল, সবাই ওরে সন্দেহ করছে, এবং আমি নিজেও ওর সাথে অনেক খারাপ ব্যবহার করলাম, যে এই জন্য নাকি ও মনের কষ্ট ওদের বাড়িতে চলে গেছে। মনে হয় যে ও মনে কষ্ট পাইছে, মনে অনেক কষ্ট পেয়ে ওদের ওই খুলনা যে গ্রাম আছে, গ্রামে চলে গেছে। তো
তো ওদের বাড়ির ঠিকানাটা কিন্তু আমি লিখে রাখছি। ও আমাকে বলছে যে ওদের গ্রামের নাম, বাড়ির নাম, বাবার নাম, মার নাম সব লিখে রাখছে। কিন্তু আমাকে বলছে ওইখানে কখনো যাইও না, ওইখানে কখনো যাইও না, ওইখানে গেলে আমার বাপ মা ইয়ে করবে, তোমাকে মেরে ফেলবে, ওইগুলো আমাকে বলতো। এই জন্য আমি ওখানে যাইতাম না। যখন রোকেয়া এরকম হারাই ফেললাম, ওরে পাই না, পরে আমি আমার মারে বললাম যে মা, আমি রোকেয়ারে খুঁজতে যাব, আমি রোকেয়ারে খুঁজতে যাবো। রোকেয়া আমার মনে হয় আমাদের উপর রাগ করে, অভিমান করে রোকেয়া মনে হয় তার বাপের বাড়িতে চলে গেছে। আমার আম্মা বলে, এটা কী বললি? এক কাপড়ে মাগরিবের আগে ঘর থেকে বেরোইছে, তাহলে কি ওর বাপের বাড়িতে চলে যাবে? আমি তখন আমার মায়ের নিয়ে আস্তে আস্তে ওই ঠিকানা অনুসারে তখন খুলনায় চলে গেলাম। খুলনায় গিয়া প্রায় 1 সপ্তাহের মতো খুঁজলাম। এখনকার তো আসলে ধরেন আপনার গুগল ম্যাপ আছে বা মানুষে জিজ্ঞেস করে বলে দেয়, তো ওই সময় ছিল খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। যাই হোক, আমরা ঘুরে ফিরে এইখানে ওইখানে থাইকা অনেক কষ্টে পরে আমি তখন রোকেয়ার ঠিকানা খুঁজে বের করলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে এইটা, যে রোকেয়ার ঠিকানা বের করার পরে আমি রোকেয়ার বাপ মাকে ওইখানে পাই। রোকেয়া যেরকম বর্ণনা দেয়, তার বাবার নাম, মায়ের নাম যেভাবে বলে, তার একজন ভাই আছে, ভাইয়ের নাম বলে, ওই বর্ণনা অনুসারে তার ভাইটাকে পাই না। তার ভাইকে মুক্তিবাহিনীরা মেরে ফেলে, পাকিস্তানিরা মেরে ফেলে। কিন্তু তার বাবা মা দুজনেই আছে, তারা অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ। এবং তাদের মাধ্যমে আমি তখন গিয়া বলি যে এরকম এরকম আপনাদের রূপা রানী আমাদের চিটংয়ে পাকিস্তানের এখান থেকে নিয়ে তার চিটংয়ে নিয়ে গেছে, চিটং ক্যাম্পে রাখছে, আমাদের বাড়িতে গেছে। ওর বাপ্পা তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে বলে যে এগুলো কী বলো, রূপা রানীরে পাকিস্তানিরা নিয়ে গেছে, ক্যাম্পে নিয়ে গেছে, এগুলো কি? পাকিস্তানিরা তোরা দর্শন করে মেরিয়ে ফেলছে। আমি বললাম কী বলেন যে পাকিস্তানের ওরা দর্শন করে মেরে ফেলছে? বলে হ্যাঁ, আমাদের স্কুলের ভিতরেই, মানে ওদের এখানে একটি স্কুল ছিল, বলে ওই স্কুলের ভিতরে পাকিস্তানের রাত্রের বেলায় নিয়ে গেছে, নিয়ে দর্শন করে সেখানে ওকে মেরে গেছে, ওরা ওইখানেই মেরে ফেলছে। আমরা তো ওর লাশ হচ্ছে দাহ করছি, আমরা ওরে পুড়ে ফেলছি, ওরা আমরা আগুনে পুড়ছি। তখন আমরা বললাম যে কী বলেন আপনি আগুনে পড়ছেন? তো ও তো এখন থেকে সময় তো ধরেন ছবি আছে বা ভিডিও আছে, ওই সময় তো ছবি ভিডিও কিছুই ছিল না, মানে কোনো ছবিও নাই, ভিডিও নাই, শুধু মুখের বর্ণনা দিলাম যে রোকেয়া দেখতে এরকম। উনি বলে হ্যাঁ, মানে রূপা রানী আপনি যেরকম করে বলতেছেন এরকমই। ওর ঠোঁটের নিচে একটা মাছ ছিল, অনেক বড় বড় মাছ ছিল, লম্বা ছিল, স্বাস্থ্যবান ছিল, চুল অনেক লম্বা ছিল। মানে ওর শরীরের যে বর্ণনা, ওই বর্ণনা আমি দিচ্ছি। ওর বাবা মা বললে হ্যাঁ, আপনি যেরকম করে বলতেছেন আমাদের রোকেয়া তো এরকম, মানে আমাদের রূপা রানী তো এরকমই ছিল। আমি যে বর্ণনা দিই ওই সেই বর্ণনায় তারা বলতেছে হ্যাঁ, তাদের ভাষ্যমতে, আমার ভাষ্যমতে এই রূপা রানী আসলেই এই রোকেয়া বেগমই ছিল। তাহলে যেই রূপা রানীকে পাকিস্তানিরা যুদ্ধের সময় দর্শন করে ওখানে মেরে ফেলেছে এবং সেই লাশটা ওর বাবা মা দহ করে, মানে আগুন দিয়ে পড়ে চিতায় উঠায়, তো সেই রূপা রানীর সাথে কী করে আমি এবং আমার ভাই দীর্ঘ প্রায় 6 বছরের মতো সংসার করে গেলাম। আমার কাছে বিষয়টা পুরো গোকুল দাদার মতো মনে হলো, মানে অবাক হয়ে গেলাম যেটা কীভাবে সম্ভব। খুলনা থেকে আমার মা আর আমি অবাক হয়ে তখন ফিরে আসি আবারও চট্টগ্রামে। আসার পরে মাঝে মাঝে মানুষের মাঝে শুনতে পাই অমুক মহিলা বলে, আরে তোমার বউরে হঠাৎ করে ওই জায়গায় দেখছি, পুকুর পাড়ে দেখছি, দেখে আমি দূর দিয়ে চলে আসছি। ওই তমুক মহিলা বলে রাস্তার পাশে দাঁড়ায় ছিল। ওই আবার আরেকজনে বলে যে রাতের বেলা এসে আমাদেরকে ডাকছে। মানে এত পরিমাণের মানুষে বলতে থাকে যে ওরে এইখানে দেখছি, ওইখানে দেখছি, এটা করে ওইটা করে, বিভিন্ন জায়গায় মানুষ বলে, কিন্তু আমিও কখনো দেখি না, আমার মাও কখনো দেখে না। পরে হুজুর আনার পরে আমাদের পুরো গ্রাম বান দেই, পুরো গ্রামটাকে বান দেওয়া হয়। বান দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এরপরে আর এই ধরনের সমস্যাগুলো হয় নাই। পরিশেষে আমার পরিবার থেকে আমাকে আবার বিয়ে করানো হয়। আমার মা আমাকে আবার বিয়ে করার পরে আমার বাচ্চা কাচ্চা হয়। আমার বড় ছেলে নৌবাহিনীতে চাকরি করে, মেয়েকে বিয়ে দিছি, আমার নাতিপুতি হইছি। তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানাদিদেরকে নিয়ে, নাতিপুতি নিয়ে, বউ সংসার নিয়ে অনেক ভালো আছি। কিন্তু ওই বিষয়টা আমাকে আজও অবাক বানায়। আমি 6 বৎসর আমি এবং আমার বড় ভাই সংসার করলাম, কার সাথে করলাম? এই বিষয়টা আজও আমাদের মাথায় আসলো না। ও আমাদের সাথে খাইলো, থাকলো, ঘুমাইলো, রান্না বান্না করলো, মানে কিভাবে কি? এবং 1 দিন 2 দিনের ব্যবধান না, যদি 1 দিন 2 দিন হইতো তো মনকে বোঝানো যাইত। দীর্ঘ 6টা বৎসর আমাদের সাথেই রূপা রানী ছিল এবং এই 6 বৎসরও আমাদের সাথেই ছিল। আমাদের রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, গোসল করছে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। কে ছিল এই রূপা রানী? এই প্রশ্নটাই আপনার কাছে আমার। আপন আমি জানি না আপনি আমার গল্পটা পড়বেন কিনা। আমি অনেক বয়স্ক মানুষ, হয়তো আপনার বাবা দাদার মতো বয়স আমার। তো আমার আপনার গল্পগুলো ভালো লাগে। আমি প্রতি রাতে আপনার গল্পগুলো আমি শুনি, পড়ি, খুব মজা লাগে এবং সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া অপ্রিয় সত্য এই ঘটনাগুলো আপনার কাছে তুলে ধরলাম, বললাম। এবং আপনি যদি জিনিসটা প্রচার করেন আমার ভালো লাগবে, যে সবসময় তো অন্যদের গল্পই শুনে, আজকে না হয় আমি আমার নিজের গল্পটাই শুনতে পাবো যদি আপনি প্রচার করেন। ভালো থাকবেন। চট্টগ্রাম থেকে হাসিবুর রহমান। আপনার জন্য দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই হাসিবুর রহমানের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। এই গল্পের প্রসঙ্গে আমি জাস্ট একটা কথাই বলবো যে জিন আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা আসলে অনেকেই এটা দেখি নাই। যারা দেখেছে তাদের কাছে হয়তো মনে হয়েছে হ্যাঁ জিন আছে, বাট আমরা এটা দেখি না। যারা দেখি না তারা বিশ্বাস করি না। তো সেই জায়গা থেকে হাসিবুর রহমানের এই গল্পটা আমাকে অবাক করেছে, এবং এই গল্পটা আমি এই কারণে নিয়েছি, গল্পটা মেবি আমাদের শিডিউল অনুযায়ী হয়তো আজ থেকে 8 থেকে 10 দিন পরে গল্পটা প্রচার হবে। তো সেই শিডিউল অনুযায়ী এই গল্পটা মেবি 21শে ফেব্রুয়ারির আগে কিংবা পরে, ওই কাছাকাছি সময় গল্পটা প্রচার হবে। এই জন্যই গল্পটা আমার নেওয়া, যেহেতু যুদ্ধের কথাবার্তা ছিল গল্পটার মাঝে। জানি না গল্প কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লিখবেন, এবং এই গল্পের প্রসঙ্গে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আমি আপন চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।